আপনারও কি মনে হচ্ছে যে মোদিজি এবার সত্যিই ঝুঁকে গেলেন? যে নরেন্দ্র মোদীকে গত এক দশকে আমরা কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও অটল থাকতে দেখেছি, সেই তিনিই কি এবার ককরোচদের চাপের মুখে পিছিয়ে গেলেন? গত কয়েকদিন পরপর এমন সব ঘটনা ঘটছে যা দেখে সোশ্যাল মিডিয়ায় বিস্তর আলোচনা চলছে। কেউ বলছেন এটা সরকারের বড় ধরনের পিছু হটা, আবার কেউ বলছেন এর পেছনে রয়েছে 29-এর ভোটে জেতার জন্য বিজেপির বড় সড়ো কোনো রাজনৈতিক চাল। আসলে ককরোচ জনতা পার্টির দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, জেপি নাড্ডার সোনাম ওয়াংচুংয়ের অনশন ভাঙাতে যাওয়া, সোনাম ওয়াংচুংয়ের সমর্থনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট করা এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে মোদিজির ইনস্টাগ্রাম বার্তা দেওয়া, যেখানে তিনি নিট পেপার লিক নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই সমস্ত ঘটনার পর থেকেই সমাজ মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে মোদিজি কি অবশেষে চাপের মুখে নতি স্বীকার করলেন? কিন্তু প্রশ্ন হলো, নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন ঘটনা কি এই প্রথম, নাকি এর আগেও এমন অনেক মুহূর্ত এসেছে যখন প্রথমে হয়তো অনেকেরই মনে হয়েছে যে তিনি চাপের মুখে হয়তো পিছিয়ে গেলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেছে সেই সিদ্ধান্তের পেছনে ছিল তার বড় কোনো রাজনৈতিক চাল। আর তাই উদাহরণ হিসাবে আমরা আলোচনা করব গুলাম নবী আজাদ, দীপিকা পাডুকোনের ঘটনা, কৃষি আইন, জম্মু কাশ্মীর থেকে 370 নম্বর ধারা প্রত্যাহারের মতো এমন কয়েকটি উদাহরণ নিয়ে যেখানে আপাত দৃষ্টিতে মনে করা হয়েছিল যে মোদী সরকার বুঝি পিছু হটছে, কিন্তু পরবর্তীতে সেই ঘটনাগুলোই নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক ছিল বলে সকলে স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন। আর এই সব উদাহরণের উপরে ভিত্তি করেই আমরা সম্প্রতি সময়ে সোনাম ওয়াংচুং ইস্যুতে নরেন্দ্র মোদীর পিছু হটার ঘটনাকে বিশ্লেষণ করব এবং দেখব এটা 29-এর ভোটে জিততে বিজেপির কোনো রাজনৈতিক চাল কিনা। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা 1 মিনিটের বিরতি, আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সাধ্যের মধ্যে খরচে জর্জিয়া, রাশিয়া, উজবেকিস্তানের মতো বিদেশের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করিয়ে আনছে। বিদেশের মেডিকেল কলেজে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা আমরাই করি। এক কথায় বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করব। তাই আপনার ছেলে বা মেয়ে যদি ফ্রেশার্স হয় বা ড্রপার হয়, তাহলে আমাদেরকে এই ফোন নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, আমরা জানি যে এবছর সর্বভারতীয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ইস্যুতে গোটা দেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। আর সেই সময় সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আচমকায় একটা প্রতিবাদী প্ল্যাটফর্ম গড়ে ওঠে, যার নাম সিজেপি বা ককরোচ জনতা পার্টি। পরবর্তীকালে এই প্রতিবাদ আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর আকার নেয় এবং সিজেপির পক্ষ থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু হয়। আর সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ক্রমে ক্রমে আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন শিক্ষাবিদ এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক 28শে জুন 2026-এ দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন এবং শুরুতে এই আন্দোলন গোটা দেশে তেমন কোনো সাড়া না ফেললেও ধীরে ধীরে এটি জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে। ফলত কেন্দ্রীয় সরকারের উপরে রীতিমতো চাপ তৈরি হয়। এরপরে সিজেপির প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেন। সরকারের পক্ষ থেকেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এবং এই আলোচনার পর বিজেপির এক্স সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন। তারা সরকারের পক্ষ থেকে বেশ কিছু আশ্বাসও দেন। ফলে 26 দিন পর সোনাম ওয়াংচুক তার অনশনকে প্রত্যাহার করে নেন। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে নিজের বক্তব্য রাখেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় সোনাম ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে কঠোর পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন। শুধু তাই নয়, কয়েকদিন আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনাম ওয়াংচুকের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করে তার এক্স হ্যান্ডেল থেকে একটা
টুইটও করেন। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। অনেকেই বলতে শুরু করেন, এতদিন যার বিরুদ্ধে এত বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল যাকে আমেরিকার CIA এর এজেন্ট বলতে শুরু করেছিল, শেষ পর্যন্ত তাকেই সমর্থন করতে হলো। তাহলে মোদিজি কি ঝুঁকে গেলেন? দেখুন, প্রথম দেখায় এমনটা মনে হওয়াটা কিন্তু একদমই স্বাভাবিক, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদেরকে মনে রাখতে হবে যে রাজনীতিতে প্রতিটি পদক্ষেপের আসল অর্থ সবসময় সঙ্গে সঙ্গে কিন্তু বোঝা যায় না। অনেক সময় কোনো ঘটনার প্রকৃত তাৎপর্য কয়েক মাস বা এমনকি কয়েক বছর পরেও বুঝতে পারা যায়। রাজনীতিতে অনেক সময় প্রবল প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ না করে বরং কিছু ক্ষেত্রে তাকে নিজের দিকে টেনে আনার চেষ্টাও করা হয়, যাতে ভবিষ্যতে সেই ব্যক্তি, সেই ইস্যু রাজনৈতিকভাবে আর আগের মতো কার্যকর বা এফেক্টিভ না থাকে। আর মোদিজি এই রকমের ছল এই প্রথম করলেন এমনটাও কিন্তু নয়। আপনাদের কি কাশ্মীর কংগ্রেসের বড় নেতা গোলাম নবী আজাদের কথা মনে আছে? এই গোলাম নবী আজাদ ছিলেন এমন একজন রাজনীতিবিদ যিনি নির্ভয়ে মোদির বিরুদ্ধে কথা বলতেন, আর প্রবল মোদি বিরোধিতা করতে গিয়ে কখনো কখনো এমনকি দেশ বিরোধী কথা বলতেও তিনি পিছপা হতেন না। একবার তো তিনি এমনও মন্তব্য করে বসেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে যতজন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে তার থেকেও বেশি সাধারণ মানুষকে নাকি হত্যা করেছে। सबसे ज़्यादा সিভিলিয়ান আম আদমি জনতা মারে গয়ে। এই মন্তব্যের পর লস্কর-ই তৈবা অফিসিয়াল বিবৃতি দিয়ে বলেছিলেন যে তারা গোলাম নবী আজাদের এই বক্তব্যকে সমর্থন করে। তারপরে কি হয়েছিল জানেন? বিজেপি অদ্ভুতভাবে তার বিরুদ্ধে সরাসরি লড়াই করেনি, এমনকি এত বড় সুযোগ পেয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সংসদে তার বিরুদ্ধে কোনো রকমের মুখ খোলেননি। বরং যখন রাজ্যসভায় গোলাম নবী আজাদের বিদায় অনুষ্ঠান হয়েছিল তখন মোদিজি অত্যন্ত আবেগপূর্ণ ভাষণ দিয়েছিলেন। দীর্ঘ সেই ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্চর্যভাবে গোলাম নবী আজাদের ভূয়সী প্রশংসা করেন। শুধু তাই নয়, এরপরে 2022 সালে বিজেপি সরকারের পক্ষ থেকে গোলাম নবী আজাদকে পদ্মভূষণ পুরস্কারেও সম্মানিত করা হয়। নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু কেন এরকমটা করা হয়েছিল আন্দাজ করতে পারেন? কারণ সেই সময় বিচক্ষণ রাজনীতিবিদ নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা বুঝেছিলেন যে শত্রুর সঙ্গে শুধু শুধু লড়াই করে তাকে গুরুত্বপূর্ণ করে তোলার কোনো দরকার নেই, বরং তাকে নিজের দিকে টেনে আনলেই অনেক বেশি ফয়দা। আর 2 বছর পর ঠিক সেটাই কিন্তু হয়েছিল। যখন কংগ্রেস এবং রাহুল গান্ধী 2024 সালের নির্বাচনে ব্যস্ত ছিলেন, তখন গোলাম নবী আজাদ নিজেকে অনেকটা উপেক্ষিত মনে করছিলেন কংগ্রেসের অভ্যন্তরে। শোনা যায় সেই সুযোগে মোদী এবং অমিত শাহ তাকে বড় সড়ো ফান্ডিং দেন, আর সেই টাকায় তিনি কাশ্মীরে নিজের দল তৈরি করেন, যার নাম ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি। শুধু তাই নয়, কাশ্মীর কংগ্রেসের অনেক বড় বড় নেতাকে তিনি নিজের দলে টেনে নিয়ে যান। আর শেষ পর্যন্ত জম্মু কাশ্মীরে কংগ্রেসের ঐতিহাসিক পরাজয় ঘটে। মানে প্রথমবারের জন্য কাশ্মীরে কংগ্রেস মুখ থুবড়ে পড়ে। কাশ্মীরে ওমর আবদুল্লাহ স্পষ্টভাবে জয়লাভ করেন এবং জম্মুতে বিজেপি খুব ভালো ফল করেন। আর পরবর্তী সময়ে ওমর আবদুল্লাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রকাশ্যে বলেন যে অনুচ্ছেদ 370 আগের অবস্থায় ফিরিয়ে আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়, এবং তারপর থেকে আজ পর্যন্ত কাশ্মীরে 370 নম্বর ধারাকে ফিরিয়ে আনা নিয়ে কোনো রকমের বিতর্ক হয়নি। মানে আপাত দৃষ্টিতে বিরোধী দলের নেতার সামনে মাথা ঝুঁকিয়ে বিজেপি পরবর্তীকালে তাদের সবচেয়ে বড় কাজ কাশ্মীর থেকে 370 নম্বর ধারা তুলে দেওয়ার মতো বড় একটা কাজ করে ফেলেন। বিষয়টার গভীরতা নিশ্চয়ই বুঝতে পারলেন। এটাকে আপনি জয় বলবেন নাকি পরাজয়, পিছু হটা বলবেন নাকি পলিটিক্যাল মাস্টার স্ট্রোক বলবেন? আর শুধু এই একটা উদাহরণ নয়, আপনারা কি দীপিকা পাডুকোনের কথা মনে করতে পারছেন? CAA বিরোধী আন্দোলনের সময় এই দীপিকা পাডুকোন খুব জোরালোভাবে সেই প্রতিবাদ আন্দোলনকে সমর্থন করেছিলেন। সেই সময় তিনি যন্তর মন্তরে গিয়ে উপস্থিত হন, অথচ সেই সময় বিজেপির পক্ষ থেকে তেমন কোনো কথা না বলে চুপচাপ বিষয়টাকে অবজার্ভ করা হয়েছিল, কোনো রকমের স্টেপ কিন্তু নেওয়া হয়নি। আর তারপরে 2025 সালে অদ্ভুতভাবে তাকে নাড্ডাজির সঙ্গে দেখা
গেল এবং আশ্চর্যভাবে দীপিকা পাডুকোনকে কেন্দ্রীয় সরকারের মানসিক স্বাস্থ্য সচেতনতার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হলো। এরপরে ধুরন্ধরের মতো সিনেমা এলো, আপনারা জানেন সেই সিনেমার নায়ক রণবীর সিংকে আপনারা নিশ্চয়ই চেনেন, তিনি দীপিকা পাডুকোনের হাজবেন্ড। এই রণবীর সিংকে আপনারা সম্প্রতি আরএসএস এর হেড অফিসে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে নিশ্চয়ই দেখে থাকবেন। কি বুঝলেন? বিজেপির একজন রাজনৈতিক প্রতিপক্ষ সিনেমার পর্দায় এখন বিজেপি এবং আরএসএস এর হয়েই রীতিমতো ব্যাটিং করে যাচ্ছেন। অতএব একটু গভীরে ভাবলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আজ সামান্য একটা ইনস্টাগ্রাম রিলস বানিয়ে সোনাম ওয়াংচুকের অনশন ভাঙিয়ে একজন মাত্র মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে সিজেপির আন্দোলনকে বন্ধ করে দিয়ে মোদি অমিত শাহ এক ঢিলে 3 পাখি মেরে দিয়েছেন। কীরকম চলুন সেটাই একটু বিশ্লেষণ করে দেখি। দেখুন, সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলেন যে সোনাম ওয়াংচুক আমেরিকার ফান্ডিংয়ে ভারতে এইসব আন্দোলন নাকি করছেন, আবার কেউ কেউ বলেন তিনি চীনের ফান্ডিং নিয়ে লাদাখে ভারতের রাস্তা তৈরি আটকানোর জন্য পরিবেশ আন্দোলন গড়ে তুলেছিলেন। এইসব কথার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই বটে, কিন্তু তর্কের খাতিরে আমরা যদি এটা ধরেও নিই যে তিনি আমেরিকা এবং চীনের কাছ থেকে ফান্ডিং নেন, তাহলে তিনি মোদিজি বা বিজেপির কাছ থেকে ফান্ডিং নেবেন না কেন? মানে আগামী দিনে কোনো রাজনৈতিক কাজে মোদি অমিত শাহ যদি তাকে ফান্ডিং করেন, তাহলে নিশ্চয়ই তিনি সেটা অস্বীকার করবেন না। অতীতে গোলাম নবী আজাদের মতো নেতার প্রশংসা যদি মোদিজি করতে পারেন এবং পরবর্তীকালে বিজেপির ফান্ডিংয়ে সেই গোলাম নবী আজাদ যদি আলাদা দল গঠন করে কংগ্রেসকে ভেঙে কাশ্মীরে কংগ্রেসকে হারিয়ে দিতে পারেন, তাহলে সোনাম ওয়াংচুক নন কেন? সোনাম ওয়াংচুক তো আজকাল সিজেপি এবং আপের চোখের মণি। আসলে গোলাম নবী আজাদের ক্ষেত্রে যেমন কাশ্মীরে 370 নম্বর ধারা তুলে দেওয়াটা মোদি অমিত শাহর কাছে বড় বাজি ছিল, তেমনি সোনাম ওয়াংচুককে নিজেদের দিকে টেনে নিয়ে নরেন্দ্র মোদি তিনটি বড় বড় বাজি একসঙ্গে মেরে দিয়েছেন। প্রথম বাজি হলো এরপরে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেউ ডিক্টেটর শব্দটা আর কখনো তুলতে পারবে না। দ্বিতীয় বাজি হলো FCRA অ্যাক্ট পাশ করিয়ে ভারতে বিদেশি ফান্ডিং চিরতরে বন্ধ করে 29-এর ভোটে বিজেপির জয়কে নিশ্চিত করা হলো এবং ভবিষ্যতে হিন্দু রাষ্ট্র গঠনের পথকেও পরিষ্কার করা হলো। আর তৃতীয় বাজি হলো ভবিষ্যতে দিল্লিতে কোনো রকমের ছাত্র আন্দোলনের সম্ভাবনাকে সমূলে বিনাশ করা হলো। কিন্তু কিভাবে এই 3 বাজি এক পদক্ষেপে মারলেন মোদি অমিত শাহরা? চলুন একে একে সেগুলোই আলোচনা করি। প্রথমত, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নরেন্দ্র মোদি আর যাই হোক স্বৈরাচারী শাসক বা ডিক্টেটর, এটা বলার কিন্তু কোনো রকমের অবকাশ থাকলো না। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউবে ধ্রুব রাঠির মতো ইউটিউবাররা সমানে প্রচার চালাচ্ছিলেন যে মোদিজি একজন ডিক্টেটর, মোদিজি একজন তানাশাহ, মোদিজি একজন স্বৈরাচারী শাসক। অনেকে তাকে গদ্দাফি, হিটলার, স্ট্যালিনের মতো নেতাদের সঙ্গে তুলনা করে বলতে শুরু করেছিলেন যে এদের মতো মোদিজিও নিজের সিদ্ধান্তে দেশ চালান, কারোর কাছে কোনো রকমের কৈফিয়ত দেন না, কখনো কারোর কাছে মাথা নত করেন না। অবশ্য গত 12 বছরে আমরা এটাও দেখেছি যে সুষমা স্বরাজ থেকে শুরু করে রেলমন্ত্রী সুরেশ প্রভু পর্যন্ত নিজে গিয়ে পদত্যাগ করেছিলেন, কিন্তু মোদি সরকার সেই পদত্যাগ গ্রহণ করেননি, কখনো কোথাও মাথা নোয়াননি। অথচ এখন যখন দিল্লির যন্তর মন্তরের বুকে দাঁড়িয়ে 1 মাসের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীকে গালিগালাজ দেওয়া গেল, আন্দোলন করা গেল, সরকার বিরোধী কথা বলা গেল এবং প্রধানমন্ত্রী চুপ করে সেটা শুনলেন, তখন আপনি তাকে আর যাই হোক স্বৈরশাসক বা তানাশাহ বা ডিক্টেটর এরকম কোনো অপবাদ আর দিতে পারবেন না। তারপরে আবার যখন গত রাত্রে মোদিজি ইনস্টাগ্রামে এসে বললেন হ্যালো ফ্রেন্ডস, বা সিজেপির মতো একটা পুচকে আন্দোলনকারী দলের দাবি মতো যখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, তখন এরপর থেকে মোদিজিকে কি ডিক্টেটর বা স্বৈরশাসক বলা যাবে? সেটা কি ধোপে টিকবে? অর্থাৎ মোদি ডিক্টেটর এইরকম একটা শক্তিশালী ন্যারেটিভকে 29-এর ভোটের আগে কিন্তু ভোতা করে দেওয়া গেল। ধ্রুব রাঠিদের মতো ইউটিউব
ইউটিউবাররা একটা মারাত্মক ইস্যু হারালো। আর দ্বিতীয়ত 29-এর ভোটের আগে FCRA অ্যাক্ট বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট পাশ করিয়ে নিয়ে বিরোধী শিবিরকে বিজেপি অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে পারবে। কীরকম দেখুন, এর আগের এই ভিডিওটাতে আমি বলেছি যে 29-এর ভোটে লড়াইটা শুধুমাত্র জনসমর্থনের লড়াই কিন্তু নয়, এটি অর্থ বা ফান্ডিংয়ের লড়াইও বটে। এত বড় দেশ জুড়ে নির্বাচনকে পরিচালনা করা, কর্মীদেরকে সংগঠিত করা, প্রচার চালানো, আইনজীবী নিয়োগ করা, সামাজিক মাধ্যম এবং মিডিয়া জুড়ে প্রচার করা, র্যালি, মিটিং, মিছিল, এর সব কিছুর জন্যই কিন্তু বিপুল অর্থের প্রয়োজন হয়। আর যে কোনো লড়াইয়ে যদি বিপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায় তাহলে সেটাকে একটা পলিটিক্যাল মাস্টার স্ট্রোক হিসেবেই কিন্তু দেখা হয়। বিজেপি বলছে 29-এর ভোটের আগে বিজেপির বিপক্ষ পার্টিগুলোর কাছে হাজার হাজার কোটি টাকার বিদেশি অনুদান আসতে চলেছে। এখনই প্রতি বছর যে পরিমাণ বিদেশি অনুদান বা ফরেন কন্ট্রিবিউশনের টাকা ভারতে ঢোকে তার পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। পরিসংখ্যান অনুযায়ী 2004-05-এ প্রায় 6,257 কোটি টাকা, 2011-12-তে 11,546 কোটি টাকা, 2017-18-তে প্রায় 16,902 কোটি টাকা ভারতে ঢুকেছিল ফরেন ফান্ডিং হিসাবে। আর 2019 থেকে মোদী সরকারকে ফেলার জন্য বিভিন্ন অন্তর্রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী দেশ ভারতে বছরে প্রায় 15 থেকে 20 হাজার কোটি টাকা পাঠাচ্ছে। আর এখন 2026-এ পৌঁছে ফরেন ফান্ডিংটা 25 থেকে 30 হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। মোদী সরকারের আভ্যন্তরীণ রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে 2029-এর ভোটে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য কম বেশি 1 লক্ষ কোটি টাকার ফরেন ফান্ডিং ভারতে ঢুকতে পারে। টাকার অঙ্কটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, 1 লক্ষ কোটি টাকা। বিপুল পরিমাণে এই টাকা দিয়ে কি করা হবে? এনজিওগুলো দাবি করছে এই ফরেন ফান্ডিংয়ের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগের ত্রাণ, গবেষণা, ধর্মীয় এবং সামাজিক কাজসহ নানান উদ্দেশ্যে তারা এই বিদেশি অনুদানকে গ্রহণ করে। কিন্তু ভারতের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এটা হলো তাদের আই ওয়াশ। আসলে এই বিপুল টাকার একটা বড় অংশ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে ভারতে বিজেপি সরকারের বদনাম করা হবে। মিডিয়া এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র জনমত গঠন করা হবে। এই টাকা দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যন্ত্র মন্ত্রের মতো ছোট বড় সংগঠিত আন্দোলন বা দাঙ্গা হাঙ্গামা শুরু করা হবে। এই টাকায় পুষ্ট হয়ে বিভিন্ন রকমের আন্দোলন তৈরি করা হবে এবং আন্দোলনের ফলে যারা গ্রেপ্তার হবে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য এই টাকার একটা অংশ খরচও করা হবে। অর্থাৎ আভ্যন্তরীণ হিসেব অনুযায়ী 2029-এর ভোটের আগের বছরগুলোতে প্রতি বছর 30 থেকে 35 হাজার কোটি টাকা আর ভোটের ঠিক আগে আগে প্রায় 1 লক্ষ কোটি টাকার ফরেন ফান্ডিং ভারতে ঢুকতে চলেছিল, যেটা বিভিন্ন এনজিওর মাধ্যমে ভারতে ঢুকতো এবং সরাসরি ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে চলে যেতে পারত বলেই আশঙ্কা করছে বিজেপি সরকার। আর তাই এটাকে রোখার জন্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি খুব কঠোরভাবে FCRA অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট এই আইনটাকে লোকসভায় এবং রাজ্যসভায় পাশ করিয়ে নিতে চাইছে। আর তাই একটা টুইট করে একজন মাত্র মন্ত্রীকে পদত্যাগ করিয়ে যদি আবহাওয়া ঠান্ডা করে খুব সহজে সংসদে FCRA বিলটাকে পাশ করিয়ে নেওয়া যায় তাহলে সেটাকে পিছু হটা কখনোই বলে না, এটাকে বলে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দেওয়া। আশা করি বিষয়টাকে বুঝিয়ে বলতে পারলাম। আর তৃতীয়ত, এই ভিডিওটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যতদিন যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলন চলছিল ততদিন সেই জায়গায় এই রকমের 8-10টা ভ্যান গাড়ি রাখা হয়েছিল। সেই ভ্যানের ওপরে অসংখ্য ক্যামেরা লাগানো ছিল এবং প্রতিটা পুলিশের চোখে এই রকমের ক্যামেরা দেওয়া চশমা পরা ছিল। প্রত্যেকটা পুলিশের চোখের চশমা ক্যামেরা এবং গাড়ির ওপরে লাগানো অসংখ্য ক্যামেরা দিয়ে যন্তর মন্তরে যতজন আন্দোলনকারী ছিল তাদের প্রত্যেকের
ফেস রিকগনিশন করা হয়, আর মুখের ছবি বিশ্লেষণ করে ভ্যান গাড়ির মধ্যে রাখা একটা কম্পিউটারে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রত্যেকের আধার কার্ড খুঁজে বের করা হয় এবং সেখান থেকে তাদের বাড়ির ঠিকানা জোগাড় করে রাখা হয়। কেন সেটা বলছি, তবে একটা উদাহরণ দিয়ে বললে বিষয়টা আরও ভালো বুঝতে পারবেন। যখন দেখবেন সরকার কোনো একটা আন্দোলনকে দীর্ঘ সময় ধরে চলতে দিচ্ছে, তখন বুঝবেন সেখান থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেমন কাশ্মীরের বুরহান ওয়ানির ঘটনার পর যখন কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা চলছিল, তখন সেখানে সরকার কিন্তু সাথে সাথে রিয়াকশন দেয়নি, বরং পাথর ছোড়া হতে দিয়েছিল। সেই সময় কারা কারা পাথর ছুঁড়েছে, কারা কারা তাদেরকে ফান করেছে, কে কে এর সঙ্গে জড়িত রয়েছে, এই সব তথ্য সংগ্রহ করা হচ্ছিল। আর এজন্যই তারা বেশ কিছুদিন পাথর ছোড়া চলতে দিয়েছিল। তারপরে যখন সব তথ্য জোগাড় হয়ে গেল, তখন এমন অ্যাকশন নেওয়া হয়েছিল যে তারপর থেকে আজ পর্যন্ত কাশ্মীরে কখনো পাথর ছোড়ার ঘটনা ঘটেনি। বিষয়টা নিশ্চয়ই বোঝাতে পারলাম। আর এখন সম্প্রতি যন্তর মন্তরের ঘটনায় দীর্ঘ 1 মাস ধরে এই রকমের 8-10টা গাড়ি দিয়ে এবং পুলিশের চোখে চশমা ক্যামেরা দিয়ে এইখানে যে ভারত বিরোধী আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছিল বা সরকারি সম্পত্তি ধ্বংস করছিল, তাদের নাম ঠিকানা পুলিশ জোগাড় করে ফেলেছে। আর আজ দিল্লিতে নতুন যে পুলিশ কমিশনার বদলি হয়ে এসেছেন, তিনি কিন্তু সাধারণ কেউ নন। তিনি ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির স্পেশাল ডিরেক্টর পদ থেকে দিল্লি পুলিশের কমিশনার পদে এসেছেন এবং সাথে সাথে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে NSA অ্যাক্ট লাগু করে দেওয়া হয়েছে। এই NSA এমন একটা আইন যার মাধ্যমে বিনা বিচারে কোনো একজন দোষীকে দীর্ঘদিন ধরে আটকে রাখা যায়। এবার পুরো বিষয়টাকে একে একে 2 করুন। আগামী কয়েক সপ্তাহে দিল্লি জুড়ে যে ক্র্যাকডাউন শুরু হবে, যে যে দেশবিরোধীগুলো যন্তর মন্তরে আন্দোলনে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, দেশ বিরোধী স্লোগান দিয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। আগামী কয়েক সপ্তাহে দিল্লিতে এমন ক্র্যাকডাউন চালানো হবে যাতে আগামী কয়েক বছরে দিল্লির যন্তর মন্তরে এরকম কোনো আন্দোলন তৈরি করার সাহস পর্যন্ত কেউ না পায়। যেমন ক্র্যাকডাউন চালানোর পর আজ পর্যন্ত কাশ্মীরে পাথর ছোড়ার সাহস কেউ পায় না, ঠিক তেমনই দেখুন, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে আমি সমর্থন করি। গণতন্ত্রে আন্দোলন তো হবেই হবে, কিন্তু যারা প্রকাশ্যে সরকারি সম্পত্তি ভাঙচুর করে, যারা প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে বলছে যে ভারত যদি মাতা হয় তাহলে বাবা কে, তাহলে সেই সব দেশবিরোধীগুলোর একটু আধটু শাস্তি তো হওয়াই উচিত, তাই নয় কি? আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারলাম। এখন সোনাম ওয়াংচুকের কাছে নরেন্দ্র মোদী ঝুঁকে গেলেন কিনা সেই বিষয়ে আমার থেকে আপনারাই আরও ভালো বলতে পারবেন। কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সব রকমের সহায়তা করে। যদি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান, তাহলে এই ফোন নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।